সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মাইলস্টোনে এত মৃত্যু কি এড়ানো যেত না? সন্তানহারা বাবা মায়ের মতো সমব্যথী মানুষের মধ্যে এরকম প্রশ্ন আসতেই পারে। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের অদক্ষতা কিংবা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত। মর্মান্তিক এমন দুর্ঘটনার পর মানুষ এখন আগামীর কথা ভাবছে। আবারও যদি এমন হয়, সেই জিজ্ঞাসা সূত্রেই খুঁজতে হবে দুর্ঘটনা রোধ করার উপায় কি। এত হতাহতের ঘটনার পর চিকিৎসা সুবিধা ও ব্যবস্থাপনার বিষয়ে ভাবতে হবে। কি অভিজ্ঞতা হয়েছে এই দুর্ঘটনা থেকে? অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলায় কতটা প্রস্তুত আমরা? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কে নেবে দায়। আর এসব বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক উপাচার্য, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। এখনও কাটেনি ট্রমা, আপাতত বন্ধই থাকছে স্কুল। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা, পাশে থাকার ঘোষণা নেতাদের। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই, বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে আসেন ভাই। দিনে দুপুরে মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা। জড়িত কিশোর গ্যাং সদস্যদের ধরতে অভিযানে পুলিশ। দর্শক, শুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কে নেবে দায়। মাইলস্টোনে যে ট্র্যাজেডিটা ঘটে গেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন। আমরা শুরুতেই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই ঘটনার তদন্ত হচ্ছে এবং দেশের উচ্চ আদালতও এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছেন, এবং কারণটি আমরা হয়তো তদন্তের পরেই টেকনিক্যাল বিষয় বা অন্য কোনো বিষয় সেটি আমরা জানতে পারবো। তারপরও আপনি তো এই খাতে বা এই বিষয়ে একটু বিশেষজ্ঞ, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে ওই বিমানে কি ঘটেছিল? ধন্যবাদ। প্রথমে আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুর আগে আমি সমবেদনা জানাতে চাই এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, যারা এখনো হসপিটালে আছেন, মৃত্যুর সাথে লড়ছেন। আমি সমবেদনা জানাতে চাই সকল আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা হারিয়েছেন তাদের সন্তানদের, যারা এখনো ওয়েট করছেন কখন ওদের সন্তানরা বাসায় ফিরে আসবে, যারা অসুস্থ আছেন। আপনি জানেন এই দুর্ঘটনার পর সারা জাতির সমস্ত মানুষ হৃদয়টা ভেঙে গেছে। আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয়। এই অবস্থাতে আমরা অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে, কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল কি না, ভবিষ্যতে কি করতে পারি, অবশ্যই জানতে হবে। আমি এটা না বললে নয় যে যারা এই ক্রান্তি লগ্নে এই একটা এত বড় দুর্ঘটনা যারা হ্যান্ডেল করেছেন, স্পেশালি ছাত্র জনতা, সাধারণ মানুষ, আমাদের আর্ম ফোর্সেস, পুলিশ, ফায়ার ব্রিগেড, সবাই যেভাবে একত্র হয়ে এই দুর্যোগ মোকাবেলা করেছেন। কারণ আপনারা জানেন যে ওই পরিস্থিতি কি ছিল। ওই সময়টাতে যদি সবাই এক হতে না পারতো তাহলে মনে হয় এই পরিস্থিতি এত
এভাবে সামাল দেওয়া যেত না। তো আমি সবাইকে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এর সাথে জড়িত ছিলেন উদ্ধার কাজে। এখনও যারা আছেন এইসব ব্যাপারে যারা কোঅর্ডিনেট করছেন এবং বিভিন্নভাবে যুক্ত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোয়েশ্চেন ছিল যে এটা কেন হলো, কিভাবে হলো এটা। আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন যে কোনো একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই, হুম এটা যে কোনো কারণে হতে পারে। ফ্লাইংয়ের ক্ষেত্রে এটা একটা মেশিন এবং একটা মানুষ থাকেন এখানে। হুম স্পেশালি যখন একটা ফাইটার এয়ারক্রাফট থাকে, ওখানে একজন পাইলট, একটা সিঙ্গেল এয়ারক্রাফট। যে কোনো দুর্ঘটনা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো রকম মন্তব্য করাটা সম্ভব হয় না, বিকজ লট অফ ফ্যাক্টরস এখানে কাজ করে কেন হতে পারে জিনিসটা। এখানে মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, এয়ারক্রাফটের জন্য হতে পারে, এনভায়রনমেন্টাল রিজনস থাকে অনেক, লাইক ওয়েদার আছে, বার্ড আছে, অনেক কিছু আছে। অবশ্যই পাইলটের একটা স্কোপ থেকেই থাকে এখানে। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, আমি যে জিনিসগুলো বললাম যে ফ্যাক্টরগুলো কাজ করে, যে কোনো একটা হতে পারে এখানে। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, দুর্ঘটনাটা যখন হয় তখন আমাদের ওয়েদার ভালো ছিল, হুম ফ্লাইং এনভায়রনমেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি গুড, কোনো অসুবিধা ছিল না। পাইলট ওয়াজ ক্লিয়ার্ড ফর দ্য মিশন। এরপর যখন রেগুলার ফ্লাইট করতে যাচ্ছিল তখন একটা সময় এসে যেটা আমি জানতে পেরেছি যে পাইলট ওয়াজ লুজিং কন্ট্রোল, গ্রাউন্ড থেকে গাইড করা হয়েছে এবং এক সময় ওদের পাইলটের সাথে টাওয়ারের এবং গ্রাউন্ডের কন্ট্রোল লস্ট হয় এবং প্লেনটা ক্র্যাশ করে। আমি এটাও জানতে পেরেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, হয়তো পাইলট কোনো প্রবলেম এনকাউন্টার করার পর অনেক চেষ্টা করেছে যে প্লেনটাকে রিকভার করা যায় কি না, যখন দেখলো শেষ পর্যন্ত পারছে না, হয়তো চেষ্টা করেছে কোনো একটা খালি জায়গায় দিয়ে গিয়ে ওখানে প্লেনটাকে নামানো যায় কি না। ওই সময়ের মাঝে কোনো এক সময় ইজেক্ট করেছে, যেটা একদম শেষ মুহূর্তে, ইজেকশন সাকসেসফুল ছিল না। ও আপনি জানেন ইভেনচুয়ালি হি ডাইড এবং প্লেনটা ক্র্যাশ করেছে স্কুলের মাঝে। এখন আমি তাৎক্ষণিকভাবে, যেহেতু একটা ইনভেস্টিগেশন হচ্ছে, আমি কোনো রকম মন্তব্য করতে চাচ্ছি না যে কেন এটা হলো, কীভাবে এটা হলো। হুম বাট আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই এই জায়গাটাতে, ঢাকা এয়ারপোর্টটা এখন যে অবস্থায় আছে, হুম এটার সারাউন্ডিংয়ে যে জনবসতি গড়ে উঠেছে, হুম এটা কতটুকু সেফ ফর এনি ফ্লাইং, শুধুমাত্র বিমান বাহিনী ফ্লাইংয়ের জন্য না, হুম এটা সিভিল এয়ারক্রাফট কিংবা যে কোনো রকম ফ্লাইংয়ের জন্য কতটুকু এটা এখন উপযোগী, এটা আমাদেরকে চিন্তা করার সময় এসছে। জি, আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব, বা আপনার কাছে যখন আসবো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, যেই বিষয়টি আসছে, আপনি একজন চিকিৎসক আবার রাজনীতিক কর্মী। আপনারা এই ঘটনার পরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করছেন, সমবেদনা জানাচ্ছেন। তাদের যে ট্রমা, এই ট্রমাটা এখন কিভাবে কাটবে? একে তো যারা মারা গেছেন তাদের ফ্যামিলি, এবং যারা এখনো দগ্ধ অবস্থায় আছেন, খুব খারাপ অবস্থা, তাদের ভিতরে যে ট্রমাটা, এই ট্রমাটা আসলে কিভাবে দূর করা যায় বা আসলেই সম্ভব কিনা জানো? ধন্যবাদ আফজাল সাহেব আপনাকে, এবং সময় টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের সকল দর্শক এবং তাদের যারা শুভানুদ্দি আছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আসলে গভীর মর্মাহত, কারণ যারা শোক সন্তপ্ত পরিবারগুলো আছেন, যারা অলরেডি নিহত হয়েছেন কিংবা হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছেন, তাদের সকলের পরিবারের প্রতি আমি এবং আমার ব্যক্তিগত আমার দলের পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করছি।
দেখেন আমরা আসলে ওই ঘটনাটা যখন আমরা জানতে পারি তখন কিন্তু আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু তাৎক্ষণিক আমাকে নির্দেশনা প্রদান করেন এবং আমি কিন্তু ওই সময়ই আমার টিম নিয়ে বিশেষ করে সে তখন বলেছিলেন যে অ্যাম্বুলেন্স সহ প্রাইমারি এইড নিয়ে যেন আমরা এখানে যাই এবং আমি তিনটে অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু এখানে রওনা দিই এবং আমরা কিন্তু সময় মতোই পৌঁছে এবং এখানে উদ্ধার কাজ থেকে শুরু করে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি এবং আমরা তাৎক্ষণিক ওইখানে আমি বার্নের যে পরিচালক আছেন বার্ন ইনস্টিটিউশনের কিংবা অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে বলেছিলাম যে আপনারা অন্তত যাদের সাধারণ ছুটি আছে তাদের ছুটি ক্যান্সেল করে যারা এখন অফিস টাইমে হয়তো ওই টাইমটা অফিস টাইমে অনেকে চলে যাবে তারা যেন দায়িত্বরত থাকেন এবং যার কারণে আমি মনে করি যে ওইখানে ক্যাজুয়ালিটির সংখ্যাটা অনেকাংশেই কমে এসেছে এবং তারা কিন্তু খুব ভালোভাবেই ওখানে আপনারা জেনেছেন যে যারা ওই সময় রিসিভ করেছে বিশেষ করে বার্ন ইনস্টিটিউশন উত্তর আধুনিক বা সিএমএচে তারা কিন্তু অনেকটাই মনে করেন যে অনেক ধরনের একটা প্রস্তুতির মতোই ছিল তাদের যে রুগীগুলো আসতে আসতে তারা ওই সময়টা পেয়েছেন এবং যার কারণে তারা ওই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পেরেছেন। কিন্তু যাই হোক না কেন যার সন্তান গিয়েছে সেই কিন্তু একমাত্র বুঝতে পারেন যে তার কি ক্ষতি হয়েছেন বা কি হয়েছে। আমরা যখনই ধরেন ওই সময় তাৎক্ষণিক চিকিৎসার জন্য গিয়েছি হসপিটালে, আমি নিজেও হসপিটালে গিয়েছি এবং দেখেছি রুগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। তারা অনেকটাই কিভাবে একটা বিশেষ করে একটা পরিবারের কিন্তু আর যাই হোক না কেন পরিবারের কিন্তু একটা বাচ্চা কিন্তু মানুষের সফট কর্নারের পয়েন্ট এবং সেই জায়গাতে যারা দেখা গেছে যে প্রায় 3-4 বাচ্চা বা ক্লাস 7 বাচ্চা, আজকে একজনের বাসায় গিয়েছি যার বাচ্চা ক্লাস 7 পড়তো এবং খুব ভালো স্টুডেন্ট ছিল। তিনি এবছরেই ওই বাচ্চা কিন্তু একটি স্কুল থেকে সাউথ পয়েন্ট স্কুল থেকে সে মাইলস্টোন স্কুলে ভর্তি হয়েছে এবছরে। তার বাবার সাথে কথা বললাম, তা বাবা খুবই কান্না জড়িত কণ্ঠেই তার বাচ্চার কথাগুলো অনেকগুলো কথাই আমাদেরকে বললেন। দেখেন আসলে এই জায়গাটা মানে আপনি তাকে সমবেদনা জানাতে পারবেন কিন্তু এই ক্ষতিপূরণটা কিন্তু যে মানসিক ট্রমা এই ট্রমাটা কিন্তু দিতে পারবেন আপনি কোনোভাবেই তাকে সন্তুষ্ট করতে পারবেন না। শুধু তাই নয়, আপনি ওই স্কুলের যারা বিশেষ করে বাচ্চারা আছেন তারাও কিন্তু আতঙ্কিত। ওই স্কুলে যারা বাচ্চা আছেন তাদেরও কিন্তু মেন্টাল ট্রমা যেটা আমরা বলে থাকি সেই ট্রমাতে কিন্তু তারাও ভুগছেন। স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও ভুগছেন এবং ধরেন যে ওই স্কুলে একজন শিক্ষিকা যিনি প্রায় আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় 20 জনের উপরে বাচ্চাকে সে কিন্তু একাই উদ্ধার করেছেন, মেহরিন, এবং সে কিন্তু পরবর্তীতে যাই হোক আমি তার হাজব্যান্ডের সাথে আমার ওই দিন প্রথম দিন কথা হয় এবং তিনিও কিন্তু তখন বলেছিলেন যে দেখেন আমার তো 2টা বাচ্চা আছে, কিন্তু সে যে এই কাজটা করেছেন কেন করেছেন মানে তার কাছে মনে হয়েছে যেন তার বাচ্চা এবং তার এই যে তার যে একটা মনুষ্যত্ব বোধ এবং তার ছেলেদেরকে স্টুডেন্টদেরকে তার নিজের বাচ্চা হিসেবে সে নিয়েছেন। তো সুতরাং এই ধরনের ট্রমাগুলো কিন্তু এটি শুধু কিন্তু আমাদেরকে এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটছে। আপনি দেখতে পাবেন সেই নিমতলির ট্র্যাজেডি বলেন কিংবা বেলি রোডের ট্র্যাজেডি বলেন, এই ঘটনা কিন্তু একটার পর একটা কিন্তু ঘটছে এবং তাতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। তবে আমি ওই সময়কার ওই দিনের ঘটনাগুলোকে আমার যেটি স্পষ্ট মনে পড়ে, আমি যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে রাস্তার পাশে ফুটপাতে কিন্তু একজন শ্রমিক তার ফুটপাতের জিনিস বিক্রি করছেন, সে কিন্তু আমার অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য সাহায্য করছেন এবং প্রায় স্কুল কলেজের শিক্ষকরা তারাও কিন্তু আমাদেরকে এগিয়ে দিচ্ছেন এবং কোনো রোডে প্রয়োজন বোধে রং রোড দিয়ে নিয়ে কত দ্রুত ওই স্থানে পৌঁছানো যায় সেই ব্যাপারগুলো কিন্তু তারা সহযোগিতা করেছেন। তাই আসলে পুরো ঘটনাটাই আমি যদি ওই দিনের ঘটনাটা আমি এখনও মনে করি 21 তারিখের ঘটনাটা, তাহলে আসলে মানে আমি নিজে এজ এ ডক্টর হিসেবে আমার কাছে মনে হয়েছে আমার বিবেককে এখনও নাড়া দেয়। জি, মোহাম্মদ নজরুল ইসলাম, আপনি যে প্রসঙ্গটা তুলছিলেন যে জনবসতি যে অঞ্চল সেই অঞ্চলে ফ্লাই জোনের আশেপাশে যে অ্যাপ্রোচ এরিয়া সেখানে এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় ফ্লাই করা কতটুকু নিরাপদ এই বিষয়টি আসছিল আজ দুদিন আগেই বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP তারা একটি ব্রিফিং করেছিল, ব্রিফিং করে বলছিল যে এর যে ফ্লাই জোনের এরিয়াতে বা অ্যাপ্রোচ এরিয়াতে স্কুল থাকাটার দায়টা আসলে সিভিল অ্যাভিয়েশনের উপর পড়ে, কারণ ওই জায়গাটা ডোবা ছিল, ডোবার উপরে স্কুল বানানো হয়েছে। এটা অনুমোদন রাজুক যদি দিয়ে থাকে তাহলে সিভিল অ্যাভিয়েশনের অনুমতি নিয়েই এগুলো করতে হবে, এই দায়টা কোনোভাবে সিভিল অ্যাভিয়েশনে এড়াতে পারে না। আমি এটা মনে করি না সিভিল এভিয়েশনের দায়িত্ব এখানে করতে না দেওয়াটা। সিভিল এভিয়েশনের দায়িত্ব হলো গিয়ে কখন একটা প্রসিজিওর আছে যে রানওয়ের কিংবা এয়ারফিল্ডের সার্টেন
এরিয়ার মাঝে যখন কোনো ইনস্টলেশন হয় তখন ওদের পারমিশন নিতে হয়। হুম। ঠিক আছে, আমি যতটুকু শুনেছি সিভিল এভিয়েশন কিন্তু অফলেট ওরা একটা সার্ভে করেছে, এখানে 100+ এখানে কেস ছিল যেখানে অবজেকশন আছে যে এখানে করাটা ঠিক হয়নি, হুম। বাট করেছে। এটা সিভিল এভিয়েশনের কোনো এখতিয়ার নেই পারমিশন দেওয়ার, কেউ না সিভিল এভিয়েশন বলতে পারে যে এইসব জায়গায় এই জায়গাতে সার্টেন হাইট পর্যন্ত করা যাবে কিংবা করা যাবে না, এই ধরনের ওরা গাইডলাইন দিয়ে থাকে। ঠিক আছে, ওদের একটা সেট প্রসিজিওর আছে, বাট এটা কিন্তু দেখভাল করার দায়িত্ব রাজুকের। সিভিল এভিয়েশনের এটা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি না এই জায়গাটা। এটা একটা। আরেকটা হলো গিয়ে আপনি যদি দেখেন, আমি এই এয়ারফিল্ডে ফ্লাই করি 1988 থেকে ফ্লাই করছিলাম, তখন কিন্তু অ্যাপ্রোচপাতি কিছুই ছিল না, উত্তরা বলেন কিংবা কিছুই ছিল না ওখানে, ক্লিয়ার অ্যাপ্রোচ একদম ছিল। লাস্ট আপনি ইটস অলমোস্ট 40 years, লাস্ট আপনি দেখেন এখন যেভাবে আছে এই জায়গাটাতে, তো এইটা কীভাবে হলো, এই যে সবার চোখের সামনেও তো জিনিসটা হলো, কে অ্যালাউ করেছে এগুলো এরকম করে বেড়ে ওঠার জন্য? এটা আপনি কাকে দায় দেবেন এই দায়টা? আপনি বলতে পারেন যে আপনারা তাহলে এখানে ফ্লাই করছেন কেন এখানে, উই হ্যাভ নো আদার অপশন। আমাদের আপনি যে বিমান বাহিনীর কথা যদি বলি, আমি বিমান বাহিনীর কিছু কিছু আপনারা হয়তো জানেন যে কিছু কিছু এরিয়া আছে যেগুলো আমি প্রোটেক্ট করার দায়িত্ব বিমান বাহিনীর থাকে। হ্যাঁ, ঢাকা ইজ দ্য মেইন সিজি, যে সেন্টার অফ গ্র্যাভিটি যদি বলে থাকি আমি, এখানে অনেক কেপিআই আছে, ভার্নারেবল এরিয়া আছে, ভার্নারেবল পয়েন্ট আছে, যেগুলোতে এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু ইনিশিয়ালি ফার্স্ট রেসপন্ডার হলো গিয়ে এয়ারফোর্স। তো আমাদের ঢাকার আশেপাশে কি আর কোনো এয়ারফিল্ড আছে? নাই, একটাই এখন তো এয়ারফিল্ড আমাদের। তো আপনাকে যদি ঢাকা প্রোটেক্ট করতে হয়, আপনাকে এখান থেকেই আপনাকে টেক অফ করতে হচ্ছে, ল্যান্ড করতে হচ্ছে এখানে এসে। যদিও আমাদের ট্রেনিং এরিয়া কিন্তু অনেক দূরে থাকে, আমাদের ট্রেনিং অনেক দূরে থাকে, আমরা এখান থেকে টেক অফ করি, ল্যান্ড করি, বাকি সময়টা আমরা বিভিন্ন এরিয়া যেখানে আছে ওখানে গিয়ে ফ্লাই করে আমরা ফিরে আসি। তো কেউ অনেকে কোশ্চেন করতে পারেন এয়ারফোর্সটা এখানে কেন দিল? এয়ারফোর্স হ্যাজ নো আদার অপশন দেন ফ্লাইং আদার দেন ঢাকা। এখানকে এয়ারফোর্সকে যদি কোনো একটা ভালো জায়গায় স্থানান্তর করে যদি এখানে বলে যে ঠিকানা দিয়ে অপারেট করতে করুক এখান থেকে, ইস ওকে, বাট দিস ডিসিশন হ্যাজ টু বি মেড বাই গভর্নমেন্ট এখানে। ঠিক আছে, তো অনেকেই বলে থাকেন বিভিন্ন রকম, আমি দেখেছি যে কেন এয়ারফোর্স এখান থেকে ফ্লাই করতে হবে। এয়ারফোর্স এখান থেকে ফ্লাই করাটা অতি জরুরি ফর ন্যাশনাল ইন্টারেস্ট, করতে হবে এখান থেকে। বলতে পারেন যে অন্য তো বেজ আছে বিভিন্ন জায়গায়, অন্যান্য বেজগুলো দেখেন অনেক দূরে, এবং মোস্ট অফ দ্য বেজেস কিন্তু আমাদের ভেরি ক্লোজ টু বর্ডার এরিয়া। ঠিক আছে, যেখানে আমাদের ওখান থেকে ফাইটার ফ্লাই করাটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। এটা একটা। আরেকটা হলো গিয়ে আপনার কিছু কিছু এয়ারক্রাফট আছে আপনি কোস্টাল এরিয়াতে রাখতে পারবেন না, দেয়ার মানে কিছু টেকনিক্যাল কারণে রাখা যায় না। কিছু কিছু এয়ারক্রাফট আছে যদি ওই এয়ারফিল্ডে ফ্লাই করেন, স্পেশালি ফাইটার এয়ারক্রাফটগুলো আপনি ম্যানুভার করতে পারবেন না, বিকজ ইজ ভেরি ক্লোজ টু বর্ডার, কারণ ওখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার ফ্লাইং লিমিটেশন আছে। ঠিক আছে, সো এখানে আমাদের ফ্লাই করতে হয়। বাট আমার কথা হলো গিয়ে এই এনভায়রনমেন্টটা যে এই পরিস্থিতিতে আসলো, এটা হতে দেওয়াটা কি ঠিক হলো আমাদের জন্য? এটা আমার একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আমরা তো এই যে আরবান ডেভেলপমেন্ট যেটা হচ্ছে কি প্ল্যান্ড হয়েছে? ইজ এ কোয়েশ্চেন। আপনি দেখবেন পৃথিবীর যে কোনো এয়ারফিল্ডে কিন্তু অ্যাপ্রোচে নর্মালি আপনি দেখেন, আপনি যখন উত্তরের দিক থেকে আসবেন প্লাস আপনি যখন নিকুঞ্জের দিকে যাচ্ছেন, দুই দিকেই কিন্তু ঘনবসতি, এত বিল্ডিং। আপনি যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা হয়, লাইক ইন্ডিয়ানতে যে ঘটনাটা হলো, এটা হতে পারে যে কোনো এয়ারলাইন্সের জন্য, এটা হতে পারে। তো এই যে এই আমাদের অপশনটা কোথায়? আমরা যখন আগে ফ্লাই করতাম, যখন ইয়াং এজে ফ্লাই করতাম, প্রত্যেকটা এয়ারফিল্ডের কিন্তু ডানে পায়ে খালি জায়গা ছিল, মানে বলা হতো যদি কোনো রকম দুর্ঘটনা হয় তোমরা এই জায়গায় খালি জায়গাগুলো চেষ্টা করবা এয়ারক্রাফটকে নামানোর জন্য। আজকাল যে কোনো এয়ারফিল্ডে যায় কোথাও কোনো খালি জায়গা নেই। তো এই যে ডেভেলপমেন্টটা যেটা হলো আমাদের, এটা প্ল্যান ডেভেলপমেন্ট কি হয়েছে? হয়নি। আমি বলবো এই জায়গাটাতে আমাদের আরও ফোকাস হওয়া উচিত। এই জায়গাটাতে আমরা তো কোনো একটা দুর্ঘটনা হওয়ার পরে আমরা যাচাই বাছাই করি কি হলো, কেন হলো, বাট এই দুর্ঘটনা যদি আমরা হতে না দিতে চাই, তাহলে যে আমাদের আগের থেকে প্ল্যান করা উচিত ছিল, এটা নিয়ে কি কখনো চিন্তা করেছি আমরা, কিংবা করি এখনো? এই দুর্ঘটনা হয়েছে একটা, দেখেন আপনি কিছুদিনের কথাবার্তা হবে, কদিন পরে মানুষ ভুলে যাবে, কিন্তু এটা নিয়ে আর কেউ চিন্তা করবে না। এবং
এটা নিজে একটা বড় লং টার্ম একটা প্ল্যান করা উচিত, কি করা যায় না করা যায়। আই ডাউট আমরা কি করতে করব এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সিরিয়াস ইজ টাইম জি। উই হ্যাভ টু থিঙ্ক। রফিক ভাই, যেই কথাগুলো মোহাম্মদ নজরুল ইসলাম বলছিলেন যে আসলেই তো ঠিক, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে আমরা শোকাহত হই, এরপরে আমরা কিছুদিন পরে ভুলে যাই, কিন্তু দুর্ঘটনার যে কারণটা সেই কারণটা কিন্তু থেকেই যায়। তা এটির আসলে এই সংস্কৃতিটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কবে? দেখেন এইটি কিন্তু একটু মানে ভিন্ন চিন্তা ভাবনা, কারণ এটা আপনি যখন বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করার দায়িত্বটা কার? হুম। বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু একটা গভর্নমেন্টের পরে তখন। হুম। আপনি দেখেন যে নিমতলির ট্র্যাজেডি হয়েছে, আমরা কিন্তু ভুলে গেছি। তারপরে বেলি রোডের ট্র্যাজেডি হলো, আমরা কিন্তু নিমতলির ট্র্যাজেডির পরে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা কেমিক্যাল থেকে সরানোর chemical কত সরানোর কিছু কত চেষ্টা করা হলো, করেছে, কিন্তু কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি। হুম। আপনি এখনো পুরান ঢাকাতে গেলে দেখবেন ওই কারখানাগুলো এখনো আছে, এবং কেমিক্যাল কারখানাও কিন্তু ওইখানে আছে। এবং আপনি ধরেন বেইলি রোডে যে ট্র্যাজেডি ঘটেছে, সেখানে যেই কারণে ঘটেছে, সেখানে কিন্তু, কারণ আমি ওই বেইলি রোডের ঘটনাকে কেন মনে করি, জাস্ট আমার বাসার ফ্ল্যাটের অপোজিটের ভদ্রমহিলাও কিন্তু ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। হুম। এবং একটি সবচেয়ে মানে আমি ওই ঘটনাটা আমাকে এখনও মানে হৃদয়কে আমাকে এখনও তাড়িত করে এই কারণে যে আমার একটা পেশেন্ট মারা গিয়েছে। আমি যে ওই দিন চেম্বার করছিলাম, জাস্ট বেলুড়ের পাশে আমার চেম্বার, সেখানে ওই পেশেন্ট আসলে আমার সিরিয়াল বেশি দেখে সে মনে করলো যে তার মেয়েকে সহ সে ওই বেলুড়ে গিয়েছিল। সে জাস্ট মনে করলো যে আজকে দেখাবো না, স্যারকে কালকে দেখাবো, সেই জন্য কিন্তু সে সেখানে গিয়ে ওই একটা অ্যাক্সিডেন্টে যেয়ে পড়েছে। তা আমি বলছি এই কারণে যে তার থেকে কিন্তু আমরা কোনো শিক্ষা নিই। আমাদের রেস্টুরেন্টের ব্যবস্থা কি আমরা সেটা ডেভেলপ করেছি? আমরা যে বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিং কোড কি আমরা মেনে চলছি? আমরা কিন্তু মেনে চলছি না। এবং দেখেন, তো খুব ভালো কোশ্চেন যে আপনার জনবহুল এরিয়ার ভিতরে কেন এই এই ফ্লাইং জোন থাকবে? এটা জনবহুল এরিয়া, এবং আমরা ওইখানে বিল্ডিং কোড এটা মেনে চলার কথা, সেটাও কিন্তু আমরা করছি না। আপনি দেখবেন যে বিশেষ করে যে এই বুড়িগঙ্গা নদী, তার পাশে আপনি কিভাবে জনবহুল এরিয়া তৈরি হয়েছে, এবং বুড়িগঙ্গা নদীতে এখন প্রায় মৃত বলা চলে। হুম। তো এই ধরনের এই কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই এটি সরকারকে সেটার পদক্ষেপ নিতে হবে, এবং সরকারই পারেন সেই ধরনের ব্যবস্থাগুলো নিতে। এবং বিশেষ করে আমি মনে করি, যেহেতু এখন একটি ইন্টিরিয়র গভর্নমেন্ট চলছে, তারাও কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলোকে কিন্তু খুব ভালোভাবে নিতে পারে, তারা টেক ওভার করতে পারে। কারণ এখানে কিন্তু এখন রাজনৈতিক দলের কথাবার্তার চেয়ে কিন্তু তারা যেটা ডিসিশন নেবে সেই ডিসিশনটাই কিন্তু অনেক ধরনের কথা আসে, তারা সেটাকে বাস্তবায়ন করার সম্ভাবনা তাদের কিন্তু খুব বেশি। আমি তাই মনে করি যে এটিকে আপনি সুষ্ঠু পরিকল্পনা হতে হবে, এবং রাজুকেরও নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে যে রাজুক কাকে সেই পারমিশনটা দিবে, এবং ওইখানে ওই বিল্ডিং জন্য কেন, আমি যতটুকু জানি যে 4 তলার উপরে বিল্ডিং হওয়ার কথা না, যেটা আমি জানি, আমি ছোটোবেলা থেকে যেটা শুনেছি, কিন্তু আপনি দেখবেন যে ওইখানে প্রায় 6 তলা 8 তলা এবং হাইরাইজ বিল্ডিং পর্যন্ত হয়েছে জাস্ট এয়ারপোর্টের পাশেই, এবং বড় বড় হোটেল পর্যন্ত গড়ে উঠছে এয়ারপোর্টের পাশেই। এবং তাহলে এই মানে ভবিষ্যতে যে এই ধরনের ঘটনা ঘটবে, তখন আপনি কি করবেন? আপনি একটা বড় দুর্ঘটনা ঘটলে সেখানে যে আপনি উদ্ধার কাজ করবেন, সেটির কিন্তু ব্যবস্থা নেই। এই ঘটনাটি যদি আজকে পুরান ঢাকাতে ঘটতো, আপনি যে এই অ্যাম্বুলেন্স যেত বা যে ফায়ার সার্ভিসের যে গাড়ি যেত, সেটা যেতে পারতো? সেই রাস্তাও কিন্তু ডেভেলপমেন্ট, সেই রাস্তাটা কিন্তু নেই। আজকে উত্তরার মতো জায়গাতে ঘটনা দেখে রাস্তা প্রশস্ত, আপনি যেতে পেরেছেন সময় মতো, হয়তো অনেকে যেয়ে পৌঁছতে পেরেছে, কিন্তু আজকে সেই জায়গাগুলো কিন্তু টোটালি বন্ধ। তো আমি মনে করি যে এই ধরনের ঘটনাগুলোকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুনির্দিষ্ট পরিকল্পনা আপনাকে হাতে নিতে হবে, যে আগামী 10 বছর, আগামী 15 বছরের মধ্যে আমরা এটা করতে চাই, তাহলে দেখবেন যে এটাকে ডেভেলপ হবে, এবং এটা সুনির্দিষ্ট পরিকল্পনা আপনাদের থাকতে হবে। এবং শহর ডেভেলপমেন্টের জন্য যে পরিকল্পনা, সেটাও তো সেটার জন্য কিন্তু রাজুক, আপনি কিন্তু ঠিকই বলেছেন যে রাজুক কিন্তু সেই ব্যাপারে কিন্তু রাজুকের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা আজকে কী করব। এবং উত্তরাতে দেখেন সবচেয়ে আবাসিক প্রকল্প কিন্তু এখন উত্তরার দিকে হচ্ছে, উত্তরা পূর্বাঞ্চল সেই জায়গায় কিন্তু হচ্ছে, অথচ এয়ারপোর্ট কত পাশে। সুতরাং এই জিনিসগুলোকে আমাদেরকে একটা কনসাসনেস, একটা ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা সকলে মিলে ঐক্যের সহিত সেটাকে গড়ে তুলতে হবে, এবং এই ব্যাপারে কিন্তু কোনো মতভেদ করা যাবে না, এবং যে ডিসিশনটাই আসে সেই ডিসিশনটাকে বাস্তবায়ন করতে হবে। জি। মোহাম্মদ নজরুল ইসলাম, যে বিমানটির কথা বলা হচ্ছে, যে বিমানটি দুর্ঘটনার কবলিত হয়েছে, F7 BGI, এবং এই বিমানটি নিয়েও অনেকে নানা রকম কথাবার্তা এসেছে। আপনিও হয়তো শুনেছেন যে এই বিমানটি আসলে অনেক পুরনো এবং অনেক মানে একেবারে অকেজো হয়ে যাওয়ার মতো অবস্থা। 2013 সালে সম্ভবত বাংলাদেশের বহরে যুক্ত হয়। তো সেই বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। আমি একটা ভুল ভাঙাতে চাই সবার জন্য। একটা
এই প্লেনটা 2012-13 সালে যদি হয়ে থাকে, এটা বয়স মাত্র 12-13 বছর। হুম। আমাদের এই পৃথিবীতে এখন মডার্ন এয়ারক্রাফটগুলো কী কী আছে আপনি যদি জানেন, লাইক আমেরিকান যে এয়ারক্রাফটগুলো আছে, F-22, F-35 যেগুলো, এগুলোর বয়স কত জানেন? এগুলো যে কোনো অনেক কিছু অপারেশনে আসেনি, ওগুলোর বয়স 20 বছর প্লাস। F-16 শুনেছেন, F-15 শুনেছেন, ওগুলো জানেন কখন ফ্লাইং শুরু করেছে? ওগুলো এখনও 23-তে F-16 প্রোডাকশন বন্ধ করেছে। 1976-এ ওইটা ফ্লাই শুরু করে, 1980-84 থেকে এটা অপারেশনে আসছে, 40-45-50 ইয়ার্স ধরে অপারেশন করে আসছে। মানুষ ওইগুলো বলে না যে ওগুলো পুরনো এয়ারক্রাফট কিনা। আমরা মাত্র 12 বছর 15 বছর এয়ারক্রাফট ফ্লাই করছি। দিস আর নিউ এয়ারক্রাফট, এখনও অনেক নতুন এয়ারক্রাফট এগুলো। একটা যে কোনো একটা প্লেনের একটা বয়স থাকে, লাইক 30 বছর 40 বছর এরকম একটা বয়স থাকে। আমাদের সব প্লেনগুলো কিন্তু 30 ইয়ার্স উই ক্যান ইজিলি অপারেট। এটা সবগুলো ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট এগুলো, ঠিক আছে? মাত্র 12 বছর 13 বছর ফ্লাই করেছি, এটা আমরা আরও 15 বছর ফ্লাই করতে পারবো নির্দ্বিধায়। বিকজ প্লেন কিন্তু সবসময় আপনারা আগে শুনেছেন যে কোনো প্লেন যখন উঠতে যায় এর আগে 100% ফিট কিনা চেক করে তারপরে ওইটা উঠানো হয়। সুতরাং কোনো একটা প্লেন যে 10 বছর 12 বছর পুরনো হয়ে গেছে, এটা পুরনো হয়ে গেছে, এটা বলাটা ঠিক হবে না। ওয়ার্ল্ডের যতগুলো এয়ারক্রাফট আছে, মডার্ন যে ফাইটারগুলো আছে, এগুলোর বয়সও 15 থেকে 20 বছর হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এই মানুষ যেটা বলছে যে পুরনো, আমাদের পুরনো প্লেন না। আমরা যখন পুরনো হয় এর আগেই আমরা ফেজ আউট করে ফেলি। ফেজ আউট মানে হলো কি, একটা বয়স যখন হয়ে যায় এর আগেই আমরা প্লেনগুলোকে আমরা উড়াই না, আর বাদ দিয়ে দিই আমরা, ঠিক আছে? এই প্লেনটা 12 বছর 15 বছর 20 বছর কোনো একটা বিমানের জন্য কোনো একটা তেমন বয়স না আসলে, ঠিক আছে? বিকজ প্রত্যেকটা প্লেনে কিন্তু যখন পুরোপুরি ফিট থাকে, প্রত্যেকটা যন্ত্রাংশ ঠিক থাকে, তখনই এটা উড়ানো হয়। তো আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, আমরা কখনো পুরনো, মানে এই প্লেনটা পুরনো ছিল না, কিংবা পুরনো প্লেন ফ্লাই করি না আমরা। যে কোনো প্লেন যখন একটা অপারেশন হয়, এটা 20 থেকে 25 বছর লেগে যায় এটা অপারেশনাল এফিসিয়েন্সি গেইন করার জন্যই, ঠিক আছে? যেটা বললাম F-35 আপনার নাম শুনছেন এখন, এটা কিন্তু শুরু হয়েছে 2005-এ, এটা ফার্স্ট ফ্লাইট করে এটা, ঠিক আছে? এটা 20 বছর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন এটা অপারেশন আসছে। আমি আপনাকে উদাহরণ দিলাম F-16, F-15, এগুলো কিন্তু 40 বছর প্লাস। এখনও কোনো ইউএস এয়ারফোর্সই এখন চালাচ্ছে, এখনও ইউএস এয়ারফোর্স এই প্লেন চালাচ্ছে এখন, কিন্তু ঠিক আছে? একটি বিষয় একটু আপনার কাছে জানার ইচ্ছা আমার, যে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের তো একটা নির্দেশনাবলী বা নীতিমালা রয়েছে। সেই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নীতিমালায় মানে প্রশিক্ষণ বিমানটা কখন উড্ডয়ন করবে বা প্রশিক্ষণের জন্য কোন সময়টাকে বেছে নেওয়া হয়ে থাকে সাধারণত? প্রশিক্ষণ সারা বছরই করি আমরা, ঠিক আছে? এটা কোনো, বাট ওয়েদার ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা চেক করি। আমাদের এখানে আমাদের স্পেশালিস্ট আছেন, এখানে সবাই আছেন, আমরা সব ওয়েদার চেক করা হয় এবং সব কিছু ঠিক থাকলেও শুধুমাত্রই আমরা ফ্লাই করতে যাই, ঠিক আছে? সুতরাং আমাদের অনেক টেকনিক্যাল প্যারামিটার্স আছে, আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না। সুতরাং যে কারো মধ্যে কোনো দ্বিধা থাকা উচিত না যে আমরা একটা প্লেন উঠিয়ে দিলাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তা কখনোই হয় না, কোনো এয়ারফোর্সে হয় না, এটা করার কোনো সুযোগও নেই। আমাদের আমরা খুব ভিগোরাস একটা চেকলিস্টের মাধ্যমে যাই, যে সব প্যারামিটার যখন ঠিক থাকে তখনই আমরা প্লেনকে আমরা উঠতে দিই, ঠিক আছে? এটা ট্রেনিং ফ্লাইট হোক আর অপারেশনাল ফ্লাইট হোক, যে কোনো ফ্লাইট হোক না কেন। জি, আমার কাছে একটা নির্দেশনাবলী যেটা আমি সংগ্রহ করেছি, সেখানে বলা হচ্ছে যে প্রশিক্ষণ উড্ডয়ন সাধারণত ভোরের সময় বা রাতের শেষে করা হয়, যখন বিমান চলাচলের পরিমাণ কম থাকে এবং আকাশ পরিষ্কার থাকে। এটা আমি জানি না যে কতটুকু কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে, ভারতের যে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন সংক্রান্ত নীতিমালা, তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে জনসমাগম কম থাকে সেসব স্থানে করা হয়। কিন্তু বাংলাদেশের নীতিমালায় জনসমাগম বা জনস্বার্থের বিষয়টাকে আমরা এভাবে না, জনসমাগম কম, ওটা হলো গিয়ে দেখেন, একটা হলো প্রশিক্ষণ যেখানে করি আমরা, ওখানে কোনো জনসমাগম নেই। আমরা যেমন রিমোট এরিয়াতে আমরা করি, যেখানে কোনো আপনারা এখান থেকে রিমোট এরিয়া চলে যান। এক্স্যাক্টলি, আমরা সব ট্রেনিং এরিয়াতে চলে যাই, ওখানে কোনো জনবসতি নাই। নর্মালি আমরা যে এরিয়াতে ফ্লাই করি এটা বেসিক্যালি একটা ধরেন ব্যারান টাইপের ল্যান্ড থাকে, ওই উপরে ফ্লাই করে। শুধু কোনো যদি কিছু হয়ও ওখানে ঘনবসতি একদম নাই বললে চলে, খুবই লেস পপুলেটেড। বাট আমাদের দেশে আপনি জানেন আমরা অনেক ঘনবসতি একটা দেশ, আমাদের ট্রেনিং এরিয়াও লিমিটেড এখানে। তো বাট আমরা যখন প্রশিক্ষণ করি তখন কিন্তু একদম অনেক দূরে গিয়ে
লোকালের বাইরে গিয়ে আমরা প্রশিক্ষণ করি। সুতরাং আমরা জনবসতিপূর্ণ এরিয়াতে ফ্লাই করার কোনো প্রশ্নই ওঠে না। বাট ইভেনচুয়ালি হ্যাভ টু ল্যান্ড অ্যান্ড টেক অফ ফ্রম এয়ারপোর্ট। যেখান থেকে এটা তো আর কিছু করার নাই, তাই না? তো ওই যে কেউ যদি বলে থাকে যে ইন্ডিয়া যেটা আছে, ঠিক আছে, সব দেশেই কিন্তু তাই। প্রতি দেশেই কিন্তু ট্রেনিং এরিয়াটা নর্মালি অনেক দূরে থাকে এবং আমরা ওখানে গিয়ে ফ্লাই করি। জি, রফিকুল ইসলাম, আমার হাতে সময় কম, মাত্র 3 মিনিট সময় আছে। যে প্রশ্নটা করতে চাই, শুরুতেই করার ইচ্ছা ছিল আমার, কিন্তু ভাবলাম যে শেষের দিকেই করি। আপনি একজন চিকিৎসক, রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক কর্মী। আপনি বলছেন যে 21 জুলাই যখন ঘটনাটি ঘটলো, সবাই ঘটনাস্থলে গেলেন, যে যার মতো চেষ্টা করেছেন যথাসাধ্য। কিন্তু যেই প্রশ্নটা এসেছে ওই দিনই রাজনৈতিক নেতাদের ভিড়, যে ওই সময়তে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা গিয়েছেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা গিয়েছেন, জামায়াতের আমির গিয়েছেন, এবং তাদেরকে কেন্দ্র করে যে হাসপাতাল এরিয়াতে যে ভিড়গুলো হয়েছে, এটিকেই অনেকেই সমালোচনা করেছেন, অনেকেই প্রশ্ন করছেন যে ওই সময় রাজনৈতিক নেতাদের কাজ কি। আপনি একজন চিকিৎসক, এ ধরনের পরিস্থিতি হলে আপনারা কি ধরনের বিড়ম্বনায় ফেস করতে হবে? আপনি ধন্যবাদ। আপনি আসলে একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি তুলেছেন। দেখেন, আমি এটিকে মনে করি যে আমাদের দেশে সেই সিস্টেমটি হয়নি। বিশেষ করে একটি এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, তখন কিন্তু এখানে 3টি জোনে ভাগ করা হয়। একটি হট জোন, ওয়ার্ম জোন এবং কোল্ড জোন। এটাকে করেই কিন্তু তখন কিন্তু এই ধরনের উদ্ধার কাজগুলো হয়, চিকিৎসা বাইরের দেশে হয়, সেটা হয় না। এবং আমাদের দেশে কিন্তু ইভেন ইএমটিও নেই, যে ইমার্জেন্সি মেডিকেল টিম যেটা থাকে সেই ধরনের ব্যবস্থা কিন্তু সেটা নেই। কিন্তু আপনি দেখেন, এটি যারা আপনি যেটা বলবেন, আমার দেখা মতো আমি যখন উদ্ধার কাজ ওখানে শেষ, প্রায় আমি যখন দেখি যে পাইলট, কিন্তু আপনাদের যেটা অনেকের ধারণা ছিল না, আমি যেটা দেখেছি যে উদ্ধার কাজ শেষ করে আমরা যখন চিকিৎসা শেষ করে আমাদের যখন বেক করি, তখন একটা স্কুলের ওই একটা রুমে যেয়ে দেখি ওইখানে 7 ফুটো এবং টিনটা ভেঙে কিন্তু এখানে কিন্তু চেয়ার সহ কিন্তু পাইলট এখানে পড়েছে, এবং সেখান থেকে কিন্তু পাইলটকে উদ্ধার করে তারা নিয়ে গিয়েছেন। এটা হয়তো পরবর্তীতে অনেকে জানতে পেরেছেন যে অনেকে যা ধারণা ছিল যে পাইলট হয়তো ওইখানে অগ্নিকুণ্ডের ভিতরেই গিয়েছিলেন। কিন্তু দেখেন, এখানে আমরা কিন্তু আমাদের কাজ সেরে যখন আসি, তখন আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখেছি, তারা কিন্তু ফিল্ডের বাইরে ছিলেন। বিশেষ করে ওইখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা কিন্তু ফিল্ডের বাইরে, তারা কিন্তু কেউ ফিল্ডের এখানে কিন্তু আসেননি, বা স্কুলের আশেপাশে কিন্তু তারা আসেননি। আর যেটা আমি দেখেছি যে পরবর্তী মিডিয়াতে, যেটা আমিও কিন্তু এটাকে বলবো যে আপনি বিশেষ করে যারা যাচ্ছেন তাদের কিন্তু এইটুকু কিন্তু তাদের একটু চিন্তাভাবনা করা উচিত যে মব সৃষ্টি করে না যাওয়া। আমি একই সাথে দেখেছি যে একটি দলের শীর্ষস্থানীয় ব্যক্তিকে মব সৃষ্টি করে সে গিয়েছেন, আর আবার একই সাথে দেখেছি যে একটি দলের শীর্ষস্থানীয় ব্যক্তিকে তিনি দাঁড়িয়ে আছেন এবং অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। এটা কিন্তু আপনারাই দেখেছেন। সুতরাং সেখানে কিন্তু আপনি যেটা বলেছেন যে বিএনপির মহাসচিব কিন্তু গিয়েছেন, বাট সে কিন্তু হসপিটালে গিয়েছেন এবং তিনি কিন্তু মব নিয়ে যাননি। তিনি কিন্তু অ্যাম্বুলেন্সকে গেলেন এবং সে ভিতরে ঢুকে ওখানে কিন্তু আমাকে তারা নক করে কিন্তু সে ওখানে গিয়েছেন। আমি তখন বুঝতে পারিনি, সে আগেই পৌঁছে গিয়েছেন এবং সে কিন্তু এখান থেকে কিন্তু নিচ থেকে জাস্ট রুগীদেরকে কোনোভাবে ইয়েদের সান্ত্বনা দিয়ে কিন্তু সে চলে এসেছেন। বাট যারা ভিতরে গিয়েছেন, আমি অনেকের কথাই বলতে চাচ্ছি, এটা যারা ভিতরে গিয়েছেন তাদেরকে এই জিনিসটি মেনটেন করা উচিত। যেমন আমি দেখেছি যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সে গিয়েছেন কিন্তু গাউন পরিহিত অবস্থায়, শু কভার পরে, ক্যাপ পরে, মাস্ক পরে সেখানে গিয়েছেন। এটা শুধু যাওয়ার মিনিংটা কি? মিনিংটা হলো যে আপনি তাকে কিন্তু চিকিৎসা ইয়েতে সহায়তা করছেন না, যেমন মেডিকেল টিমে যারা চিকিৎসা কাজ করেন তাদেরকে সহযোগিতা করছেন, কারণ তারাও কিন্তু অনেক আতঙ্কিত থাকেন যে এত বড় মব হয়েছে কোনো কিছু, যে তারা কোনো কিছু শিকার যেন না হন। সুতরাং সেটাও কিন্তু এটা তাদের ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু এটা যেরকম সাহস পায়। কিন্তু আমি যেটা মনে করি যেমন ইনফেকশন যেন না ছড়ায় সেই ব্যাপারে আমাদের সময় একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।